আশা করি ভালো আছেন। আসলে আজকে আবার যে ফিরে আসবো, এটা আমার যে পূর্ব পরিকল্পিত ব্যাপার ছিল তা নয়। প্রতিদিন যে নতুন নতুন কিছু নিয়ে ফিরে আসবো সেটাও সম্ভব হয় না। কিন্তু আজকে যেহেতু দেশে শিক্ষক দিবস পালন করা হচ্ছে, ভাবলাম এই বছরখানেক আগে আম, আমি শিক্ষক দিবস নিয়ে কিছু ভাবনা, টুকরো টাকরা ভাবনা নিয়ে একটা লেখা লিখেছিলাম। বোধহয় আজকেই সেটা পড়ে ফেলা উচিত, যাতে প্রাসঙ্গিকতাটা একটু টিকে থাকে। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে গত বছর আমার একটা বই বেরিয়েছিল, আমি পাবলিশ করেছিলাম, যার নাম প্রবাসের টুকরো টাকরা। দেখতে পাচ্ছেন, প্রবাসের টুকরো টাকরা। অ্যামাজন ইন্ডিয়া, সারা পৃথিবীতেই পাওয়া যাচ্ছে অ্যামাজন বা অন্যান্য যারা বই পাবলিশ করেন, মানে বিক্রি করেন, তাদের থ্রু দিয়ে। আর তবু আইএসবিএন নাম্বারটা আমি দিয়ে দেব, যাতে আপনি সহজে পেতে পারেন। আর প্রবাসের টুকরো টাকরার বানানটাও ঠিকঠাক লিখলে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা বইটা পড়বেন, ভালো লাগবে, আর আমাদের চৌগুতরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আমি যে লেখাটা বছরখানেক আগে লিখেছিলাম সেটাই আবার দেখে দেখে পড়বো, আর সঙ্গে সঙ্গে আমিও আমার কিছু কথা বলবো নিজের মতো করে। তো আমার লেখাটার নাম দিয়েছিলাম শিক্ষক দিবস, আমার কিছু টুকরো টাকরা ভাবনা। আপনারা এতদিনে জেনে গেছেন আমি ফিলাডেলফিয়া থেকে আমার যে এই চ্যানেল চৌগুতারাতে যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো ফিলাডেলফিয়াতে বসেই পোস্ট করি। এখানে এর লেখাটাও ফিলাডেলফিয়াতে বসেই লেখা। আমি পড়ছি, কেমন লাগে জানাবেন। মতামত জানালে আমি খুবই অভিভূত হব, আর লাইক করলে। কারণ এই চ্যানেলটা আমরা রেখেছি আমাদের নিজেদের সুস্থ মননশীল চর্চা করার জন্য, এবং যাদের সুস্থ মননশীল চর্চা শোনার ধৈর্য আছে তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুরু করছি। ১৯৯৪ সালে ৫ই অক্টোবরকে জাতিসংঘ শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো শিক্ষক ও শিক্ষাবিদদের অধিকার ও দায়িত্বের স্বীকৃতিতে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এটি শিক্ষকদের অবস্থা সম্পর্কিত ১৯৬৬ সালে আইএলও এবং ইউনেস্কো সুপারিশ গ্রহণের বার্ষিক উদযাপন করে। মানে এর আগে একটা সুপারিশ করেছিল, সেটাকেই বার্ষিকভাবে উদযাপন করে, যা শিক্ষকদের অধিকার ও দায়িত্ব এবং তাঁদের প্রাথমিক প্রস্তুতি এবং পরবর্তী শিক্ষা, নিয়োগ, কর্মসংস্থান এবং শিক্ষার মানদণ্ড নির্ধারণ করে। কাজেই যে দেশে যেভাবেই শিক্ষক দিবস পালন করা হোক না কেন সারা পৃথিবীতে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। কেন পালন করা হয় এইখানেই লেখা আছে, যে তাদের যে অধিকার, দায়িত্ব, তাদের যে প্রাথমিক প্রস্তুতি থাকা দরকার, আর তার পরবর্তীতে তাঁরা যে শিক্ষা, তাদের শিক্ষা মানে শিক্ষকদেরও তো শিক্ষিত হতে হয় ক্রমশ, নিয়োগ, কর্মসংস্থান এবং শিক্ষাটার মানদণ্ড কি হবে সেই মানদণ্ডটা নির্ধারণ করা হয়। আচ্ছা, যাই হোক, এখন সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যা জানা যায় সেটা হচ্ছে ১০০টিরও বেশি দেশ তা পালন করে আসছে। তার মানে হচ্ছে সব দেশ যে শিক্ষক দিবস পালন করে তা নয়। মানে এই যে ইউনেস্কো যে শিক্ষক দিবসটা নির্ধারণ করেছে, যেটা হচ্ছে ১৯৯৪ সালে ৫ই অক্টোবরকে নির্ধারণ করা হয় বিশ্ব শিক্ষক দিবস হিসাবে। আমরা সকলেই জানি তার অনেক আগে থেকেই ১৯৬৫ সাল থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। একজন শিক্ষাবিদ হিসাবে তিনি শিক্ষার একজন প্রবক্তা ছিলেন এবং একজন বিশিষ্ট দূত, শিক্ষাবিদ এবং সর্বোপরি একজন মহান শিক্ষক ছিলেন। তাঁর ছাত্রেরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি অনুরোধ করেছিলেন ছাত্ররা যেন তাঁর জন্মদিনে সকল শিক্ষককে স্মরণ করে সম্মান জানায়, শুধু তাঁকে নয়। তো এইটা একটা মনে রাখার মতো ব্যাপার। এক্ষেত্রে আমার যেটা ভালো লাগে তা হলো
ভারতে এই দিনটিতে কিন্তু স্কুলে কলেজে কোনো ছুটি নেই। বিভিন্ন কার্যক্রম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন সম্পর্কে জানা, তাঁর আদর্শ নিয়ে আলোচনা করা, শিক্ষককে সম্বর্ধনা জানানো, শিক্ষক শিক্ষিকাকে উপহার প্রদান করা, এই সমস্ত মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। কোথাও বা প্রবীণ ছাত্ররা একদিনের জন্য শিক্ষক হয়। এই যে শিক্ষক হচ্ছি একদিনের জন্য শিক্ষক হচ্ছি, কিন্তু সেটাই একটা নিজের মধ্যে ইন্সপিরেশন এনে দেয়, গর্ববোধ করে তারা। 1947 সালের স্বাধীনতার সময় সামগ্রিক জনসংখ্যার 85% আমাদের দেশে নিরক্ষর ছিল। সেই অর্থে ভারতে প্রভূত উন্নতি হয়েছে। গত 75 বছরে, অবশ্য যখন লিখেছি তখন 75 বছর ছিল বলে, গত 75 বছরে সামগ্রিক দিক থেকে দেখতে গেলে ভারতে প্রচুর উচ্চশিক্ষিত নাগরিক তৈরি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে প্রাথমিক স্তরের শিক্ষা এখনো সর্বসাধারণের অধিকার হিসাবে প্রতিষ্ঠিত কিন্তু হয়নি। 2001 সালের আদমশুমারিতে জনসংখ্যার প্রায় 73% স্বাক্ষর ছিল, যার মধ্যে 81% পুরুষ, 65% মহিলা। জনসংখ্যার একটা বড় অংশ এখনো শিক্ষা পায় না। মেয়েরা এখনো মায়ের সঙ্গে শিশু শ্রমিক হিসাবে কাজ করে। এর থেকে জাতিগত লজ্জার ব্যাপার আর কি হতে পারে? আজকেও এটা একটা জাতিগত লজ্জা হিসাবেই ধরা উচিত। শিক্ষকরা কেন সুযোগ পেলেন না এদের সুষ্ঠু নাগরিক করে তোলার? এটা একটা ভাবার বিষয়। মনে রাখতে হবে, এটা আমি বরাবরই বলি, বিভিন্ন লেখাতে যখন আমি লিখি বলি যে আমরা খুব গর্ব করি, আমাদের জনসংখ্যা বেশি, চীনকেও ছাড়িয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে যে জনসংখ্যা একটা ব্যাপার আর জনসম্পদ একটা ব্যাপার। কাজেই মনে রাখতে হবে জনসংখ্যা ও জনসম্পদ বা মানব সম্পদ এক জিনিস নয়। শিশুদের শুধু জনসংখ্যা থেকে মানব সম্পদে পরিণত করার দায়িত্বটা নেন এই শিক্ষকরা। কাজেই শিক্ষকদের নিয়োগ, তাদের মান, তাদের বৃত্তি, তাদের সুযোগ সুবিধা দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যেটা করেন জাতির মেরুদণ্ড তৈরি করেন, এটা আমরা বলে থাকি না। 75 বছরের বহু সাফল্যের আড়ালে একটা বড় অসফলতা লুকিয়ে আছে শিক্ষাকে সর্বজনীন না করার মধ্যে। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার, মৌলিক মর্যাদা না দেওয়ার মধ্যে। কোনো শিক্ষক যদি এই আক্ষেপে প্রশ্নটা করেন, কেন 27% নাগরিক 75 বছর পরেও নিরক্ষর থাকবে, তখন তাকে যেন দেশদ্রোহী বলে আখ্যা না দেওয়া হয়। আজকাল দেশদ্রোহী একটা খুব একটা ফ্যাশন হয়ে গেছে। কেউ কোনো বিরোধিতা করলেই সে দেশদ্রোহী। এই দেশদ্রোহী যেন আখ্যা না দেওয়া হয়। দেশদ্রোহী নয়। একজন যখন শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন, সে যে কোনো সময় তিনি জাতির জন্যই প্রশ্নটা তুলছেন, তাকে যেন সেইটুকু মান দেওয়া হয়। শিক্ষক সহজে দেশদ্রোহী হন না, তিনি জাতির মেরুদণ্ড তৈরি করেন। শিক্ষক যতই নিষ্ঠাবান হন না কেন, দেশের একটা সুষ্ঠু শিক্ষানীতি না থাকলে তার পক্ষে সম্ভব নয় সঠিকভাবে তার দায়িত্ব পালন করা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্বপ্ন সফল হবে না, কোনোদিনই সফল হবে না, যদি ভারতের একটি শিশুও নিরক্ষর থাকে। এইরকম একটা ধারণা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। মনে রাখতে হবে শিক্ষক নিজেও একজন ছাত্র, একদম সত্যি কথা। প্রতিদিন নিজে শিখছেন। তিনি ভবিষ্যতের শিক্ষক গড়ার কারিগরও বটে। জ্ঞান ও প্রজ্ঞার আসল বিকাশ দরকার। অজ্ঞতার কারণে অন্ধকারে না নিমজ্জিত যেন থাকি। বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। প্রথাগত শিক্ষা থাকলেও ধর্মান্ধ হওয়া যায়। আমি একজন পিএইচডি হতে পারি, আমি একজন পোস্টডক হতে পারি, বিশাল বড় বিজ্ঞানী হতে পারি, তাও আমি ধর্মান্ধ হতে পারি। এটা বাস্তব, এটা আমরা দেখছি। আবার কি যেন বলছিলাম, বিজ্ঞান প্রথাগত শিক্ষা থাকলেও ধর্মান্ধ হওয়া যায়। আবার একইভাবে
প্রথাগত শিক্ষা থাকলেও পিএইচডি হতে পারি, পোস্টডক হতে পারি, বা আরও উচ্চতর পদে থাকতে পারি, তাতেও কিন্তু আমি সাম্প্রদায়িক হতে পারি। সাম্প্রদায়িক হওয়া, ধর্মান্ধ হওয়া, এর সঙ্গে শিক্ষার কোনো সেই অর্থে যোগ নেই, কারণ তার মানে হচ্ছে আমরা প্রকৃত শিক্ষা পাইনি। এবং প্রথাগত শিক্ষা থাকলেও আমরা জাতি বিদ্বেষে নিমজ্জিত হতে পারি, এটা দেখা যায়। জাতীয় শিক্ষানীতিতে এবং সংশ্লিষ্ট আইনে শিক্ষার অধিকারে এমন রক্ষা কবচ থাকা উচিত যে এরকম ধরনের শিক্ষক, যিনি প্রকৃত অর্থে শিক্ষক নন, যার মধ্যে ধর্মান্ধতা আছে, যার মধ্যে সাম্প্রদায়িকতা আছে, যার মধ্যে জাতি বিদ্বেষ আছে, তিনি যেন তার এই শিক্ষক পদাধিকার সেটাকে কলুষিত করতে না পারেন। এরকম কোনো শিক্ষক থাকারই দরকার নেই। ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন, "The end product of education should be a free creative man who can battle against historical circumstances and adversities of nature." এই শিক্ষাই কিন্তু মৌলিক চিন্তার অধিকারকে দেয়, ফ্রি অ্যান্ড ফেয়ার মাইন্ডকে দেয়, মুক্ত মনা চিন্তাকে অগ্রসর করতে দেয়। আর আমরা সেটাকেই সবচেয়ে বেশি ভয় পাই, কারণ আমরা যখন যে কোনো, বিশেষ করে সরকারে থাকি, যে কোনো সরকার, তারা সবচেয়ে ভয় পায় এই মুক্ত মনা লোকেদের। শিক্ষার শেষ পণ্য হওয়া উচিত একজন মুক্ত সৃজনশীল মানুষ, যিনি ঐতিহাসিক পরিস্থিতি এবং প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে সর্বদা লড়াই করতে পারেন। মানে এটা বাংলা করে বললাম, যেটা ইংরেজিতে লেখা হলো রাধাকৃষ্ণন কি বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, ইংরেজিতে পড়ি আবার, "The goal of perfection cannot be reached by the weak in spirit. The greatest asset of a nation is the spirit of its people. If we develop that spirit of our people, our future will be bright." মানে আমাদের নিজেদের ভেতরে যে আত্মা শক্তি, সেই আত্মার দুর্বলতার দ্বারা কোনো পরিপূর্ণতার লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আমি যেটা ইংরেজিটাকে বাংলা করে বলছি, নিজের মতো করে বাংলা করেছি। একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হলো তার জনগণের চেতনা। সেই চেতনাবোধটাই তো আমরা চাই না আমাদের ক্ষমতা ধরে রাখার জন্য। চেতনা থাকলেই তো সমস্যা। আমাদের জনগণের চেতনার বিকাশ ঘটলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা বোধহয় আজকাল আর সত্য নয়। বিশেষ করে যখন আমরা মানে কি বলবো, দেখছি যে আমরা মানে ওই যে হীরক রাজার দেশে বলেছিল না যে শিক্ষা বেশি হলে মানবে না, এরকম ধরনের আমাদের একটা সমাজে ধারণা হচ্ছে, যার ফলে আমরা চাইছি না যে জনগণ জানুক, জনগণের চেতনা বিকাশ হোক। আমাদের তাহলে যে তথাকথিত ক্ষমতা ধরে রাখার যে ব্যবস্থা কাঠামো, সেটা ভেঙে পড়তে পারে। আমাদের জনগণের চেতনার বিকাশ ঘটলে তবেই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রাধাকৃষ্ণনের দর্শন আদর্শবাদ মানে জীবনের একটি উদ্দেশ্য আছে, এবং সেই আদর্শ মূল্যবোধ হলো গতিশীল শক্তি। নিজেকে গতিশীল রাখতে হবে, যা জীবনের দিক নির্দেশনা দেয়। আপনার যদি চেতনা না থাকে, আপনি জীবনকে কিভাবে গড়বেন, কোন দিকে নিয়ে যাবেন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভুল বোঝানো হচ্ছে, কিছুই তো বুঝবার কোনো উপায় নেই। এবং এটিকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে। দর্শনের কাজ হলো জীবনকে নির্দেশ করা এবং কর্মকে নির্দেশ করা। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম তাত্ত্বিক শিক্ষার উপর বেশি জোর দেয় এবং অতীতে পরিচালিত গবেষণার উপর নির্ভর করে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম শিক্ষার ক্ষেত্রে আরও ব্যবহারিক পদ্ধতি অনুসরণ করে এবং ইতিমধ্যে যা আবিষ্কৃত হয়েছে তা ছাড়াও নতুন গবেষণাকে উৎসাহিত করে। স্কুলেও তাই। এবার একটা ঘটনা শুনুন, আমার নিজের হয়েছে, কারণ আমার নিজের ছেলে তখন স্কুলে পড়ছে, সেই ঘটনাটা বলি। সেবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসছে। ট্রাম্প নিয়ে তখন রাজনৈতিক বিভাজন তুঙ্গে। আমার ছেলের বাড়ি যখন ফিরল তখন জানতে পারলাম আমার ছেলের হোমওয়ার্ক ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শুনতে হবে, যে বিতর্কটা হচ্ছে সেটা শুনতে হবে, ভাষণ শুনতে হবে,
এবং বাইডেন, মানে জো বাইডেন, তখন জো বাইডেন আর ট্রাম্প দুজনে বিতর্ক করছেন সেই রাত্রি 9টার সময়, 8টার সময় না 9টার সময়, 9টাই মনে হচ্ছে। বাইডেন এবং ট্রাম্পের যে বক্তব্য, বিতর্ক, সেই ভাষণের ওপর একটা তুলনামূলক আলোচনা করে পরদিন 5 থেকে 10 মিনিটের বক্তব্য রাখতে হবে। ভাবুন, একটা স্কুলের, মানে মিডল স্কুল, সেইখানে, মানে যেখানে ক্লাস 8 বা 9 এরকম এদেরও বলা হয়, তাদের বক্তব্য রাখতে হয় 5 থেকে 10 মিনিট। আমি ভাবলাম, হায় রে, কালকে ক্লাসেই না মারামারি হয়ে যায়। কারণ মার্কিন জাতীয় রাজনীতি তখন চূড়ান্তভাবে বিভাজিত, এবং রাজনৈতিক পারদ তখন, মানে পারদের যে তাপমাত্রা, সেটা তখন অত্যন্ত উঁচুতে, অনেক ওপরে। কিন্তু শুনলাম ওদের যে নম্বর দেয়া হলো, তা কে কোন দলকে বা কোন প্রার্থীকে সমর্থন করলো তার ওপরে নয়, ছাত্রছাত্রীরা ভাষণটি শুনেছে কিনা, তারা নোট নিয়েছে কিনা আদ্যপান্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা বিশ্লেষণ ঠিকঠাক করতে পারছে কিনা, অবশ্যই তাদের মতো করে, তাদের সমর্থন, তারা সে বাইডেনকেই সমর্থন করুক, ট্রাম্পকেই সমর্থন করুক, তাদের সেই সমর্থনের পিছনে সে যে যথাযথ কারণগুলো বলছে, সেগুলো ঠিকঠাক সুন্দর করে বলতে পারছি না গুছিয়ে, এই ধরনের মানে কি বলবো, মাপকাঠির উপরেই তাকে নম্বরটা দেওয়া হচ্ছে। আমি জানি না আজকে আমাদের কলকাতাতে বা ভারতের যে কোনো জায়গায় এই ধরনের পরিচর্যা যদি হয়, ভোটের আগে, বা মানে বলা হয় যে বিরোধী নেতা এবং ক্ষমতাশীল নেতা এই দুজনের মধ্যে আলোচনা করো, আমাদের দেশের স্কুল কলেজে সেটা হয় কিনা আমার মনে হয় না হয়, আর হলে কি পরিস্থিতি হবে সেটাও আমি জানি না। তবে এর জন্য একটা জিনিস বুঝতে হবে, যে স্কুলে যেটা পড়ানো হচ্ছে সেটাতে পলিটিক্স ততটা আসছে না, মোর লাইক এ পলিটিক্যাল সায়েন্স ব্যাপারটা আসছে, বোঝা শোনা এই ধরনের ব্যাপারগুলো আসছে। তবে এর জন্য একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্স আর পলিটিক্যাল সায়েন্স এক জিনিস নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলিতে শিক্ষকের অনুপাতে, একজন শিক্ষকের অনুপাতে 20 জন ছাত্র রয়েছে। ভারতে সেটা ভিন্ন। সেখানে একটি নিয়মিত শ্রেণীকক্ষে ন্যূনতম 50 বা তার বেশি শিক্ষার্থী থাকে, এটাও একটা সমস্যা বটে। শিক্ষকরা উজ্জ্বল নাগরিক তৈরি করার কারিগর, এটা আমি আগেই বলেছি যে তারা জাতির মেরুদণ্ড তৈরি করেন, তারা ভবিষ্যতের শিক্ষক তৈরি করার কারিগর। ছাত্রদের একটা বড় অংশ চাকুরির অভাব এবং নানা কারণে শিক্ষকতার পেশায় আকৃষ্ট হচ্ছেন না। অন্য চাকুরি নিয়ে সেই কারিগররা যখন দেশের বাইরে চলে যান, তখন দেশের জন্য তা একটা বড় ক্ষতি। মনে রাখতে হবে যে ভারতে প্রচুর উচ্চশিক্ষিত ছাত্র পণ্য হিসাবে বিদেশের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, দেশে ফিরে আসছে না, অধিকাংশই আসছে না যারা চলে যাচ্ছে একবার ভারতের বাইরে। আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত সস্তা শ্রম রপ্তানি করে থাকলেও বৈশ্বিক শিক্ষার ক্ষেত্রে যে মানদণ্ড, সেই মানদণ্ডে দেশের অবস্থান কিন্তু উঠছে না, সেটা এখনো বহু নিচে। শুধুমাত্র, এটা মনে রাখতে হবে, শুধুমাত্র সর্বজন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার ব্যর্থতার জন্য। মনে রাখতে হবে, প্রযুক্তির কল্যাণে আর বেশি দিন নেই যেখানে আমাদের পরের প্রজন্ম বলবে যে আমি MIT-তে যাব না। আপনি ভাবছেন যে আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির কথা বলছি, তা না। যেভাবে প্রযুক্তি গড়ছে, ভবিষ্যতে এটা হবে মার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে মঙ্গল গ্রহে যাবে, মঙ্গল গ্রহে বসতি হচ্ছে, সেই দিকে যাচ্ছে। কাজেই আমাদের তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে গেলে, আমাদের শিক্ষার মানদণ্ডকে ধরে রাখতে গেলে, শিক্ষকদের যে বিরাট দায়িত্ব আছে বা থাকবে, তার জন্য উপযুক্ত শিক্ষক তৈরি করা দরকার, এবং তাদের নিজ নিজ রাজ্যে ধরে রাখা দরকার, দেশে ধরে রাখা দরকার। শিক্ষকদের নিজেকে তাই নিয়ত পরিবর্তিত নিত্য নতুন জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখার জন্য সব সময় তাদের নিজেকে ছাত্র রেখে দিতে হবে, নিজেদেরকে ছাত্রাবস্থায় রাখতে হবে।
মানে নিজে থেকে মনে মনে করতে হবে যে আমরা সব সময় শিখছি, এবং সেটাই তো করেন সাধারণত যারা প্রকৃত শিক্ষক। এক কথায় বলা যেতেই পারে আমরা কোনো না কোনো অর্থে প্রতিদিন কিছু না কিছু শিখছি এবং তা অন্যকে শেখাচ্ছি। তাই আমরা একাধারে ছাত্র, অন্যদিকে শিক্ষক। আমি অবশ্য যে শিক্ষকদের নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে প্রথাগত শিক্ষকদের নিয়ে কথা বলছি, এবং সেই শিক্ষকদের গুণগত মানের উপর সামগ্রিক শিক্ষার মান নির্ভর করে। কাজেই মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষে পরবর্তী প্রজন্ম কি ধরনের হয়ে উঠবে, মানব সম্পদ হয়ে উঠতে পারবে কিনা, সেটা ডিপেন্ড করছে আমরা শিক্ষকদের গুণগত মানটাকে ধরে রাখতে পারছি কিনা। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। গতানুগতিকভাবে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করলেও মনে রাখতে হবে প্রকৃত শিক্ষকদের মনে অনেক আক্ষেপ আছে, তা নিয়েও ভাবতে হবে। এবার অনেক পুরনো একটা কথা বলি। বাবা বলেছিলেন তিনি যখন 20-এর কোঠায়, মানে এই 20 মানে 20 বছর বয়স এরকম একটা সময়, তিনি যখন 20-এর কোঠায়, তখন কলকাতাতে শিক্ষকরা সম্ভবত প্রথম শিক্ষক ধর্মঘট করেন। কেউ ভাবতেই পারত না যে শিক্ষকরা ধর্মঘট করবে। সেই সময়ে শিক্ষকরা রাস্তায় ধর্ণা দেবেন তা এক প্রকার ধারণার বাইরে ছিল। রাস্তায় অবস্থানরত শিক্ষকদের দেখে ফলের দোকানি ফল দিয়ে যাচ্ছে, চায়ের দোকানি চা দিয়ে যাচ্ছে, মিষ্টির দোকানি মিষ্টি দিয়ে যাচ্ছে, কেউ পয়সা নিচ্ছে না। সকলে ভাবল, হায় হায় হায়, এ কি হলো, শিক্ষকরা বসলো রাস্তায় ধর্মঘটে, দেশটা বোধহয় এবার রসাতলে গেল। ভাবুন সেই অবস্থাকে, তাহলে আমরা কোথায় এসেছি। কিন্তু বাস্তব নির্মম নগ্ন সত্য হলো শুধু সম্মান দিয়ে তো আর পেট ভরে না। তাই তখন থেকে চাটাই পেতে টিউশনি করা শুরু হলো। যদিও শিক্ষকদের আর্থিক সচ্ছলতার অনেক উন্নতি হয়েছে, তবু এখনো অনেক উন্নতির অবকাশ আছে, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে। তবে এখানে বলেছি মাধ্যমিক স্কুলগুলো, কিন্তু আমার মনে আছে আমার বাবা যখন কলেজে প্রফেসর ছিলেন, তখনকার দিন অবশ্য সকলকেই প্রফেসর বলতো, বাবা ভাইস প্রিন্সিপালও ছিলেন, কিন্তু তখন মানে এখানে রাজনীতির কোনো কথা আসছে না। এটা নির্মম সত্য যে তখন বাবার মাইনে কখনো কখনো 6 মাস 8 মাস আসতো না, একেবারে আসতো না। একে তো মাইনে কম ছিল, টিউশন করতেন না, এবং আসতো না। মা অনেক সময় বাধ্য হয়ে কোনো হয়তো ছোটোখাটো দুল টুল বেচেও দিতে হয়েছে টাকা পয়সা জোগাড় করার জন্য। এই অর্থে কিন্তু এটা সত্য কথা, তাতে রাজনীতির কোনো যোগ নেই যে বামফ্রন্ট সরকার আসার পরেই পশ্চিমবঙ্গে কিন্তু এই যে শিক্ষকদের একটা নিয়মিত বেতন দেওয়া, মাস গেলে বেতনটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এই প্রক্রিয়াটা শুরু হয়, এবং এইটার জন্য কিন্তু শিক্ষকদের অনেক উপকার হয় সেই সময়। যাই হোক, আশা করব ছাত্র নামধারী রাজনীতিক গুন্ডাদের দ্বারা শিক্ষকরা আর যেন লাঞ্ছিত না হন, টাকা দিয়ে যেন শিক্ষা কেনা না হয়, নিয়োগ পদ্ধতি যেন সঠিক হয়, কেনা শিক্ষায় যে শিক্ষক তৈরি হবে তা সমস্ত শিক্ষা ব্যবস্থার মানটা যে দ্রুত নামিয়ে ফেলবে, এটা যেন আমরা বুঝতে পারি। মনে পড়ছে আমি তখন বড়বাজার এলাকায় একটি বিত্তশালী ব্যবসায়ীর 10ম শ্রেণীর মেয়েকে পড়াই। মানে পড়াই ঠিক বলাটা ভুল হলো, মানে পড়াতে যাব বলে বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনের কাগজ দেখে গিয়েছি। সে পড়াশোনায় অত্যন্ত খারাপ। মেয়েটির বাবা আমাকে বললেন যে আমার মেয়েটির গৃহশিক্ষক ছিল, মানে আমাকে তো গৃহশিক্ষক হিসেবে রাখতে চাইছেন, তার আগে একটি গৃহশিক্ষক ছিল, কিন্তু মেয়েটি ফেল করার পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মানে সেই বিজ্ঞাপন দেখেই আমি ওনার কাছে গেছি গৃহশিক্ষকের মানে হওয়ার জন্য। উনি আমাকে সেদিন যা বললেন তা হলো, আমি তো অত ভালো হিন্দি বলতে পারি না, তাও বলি, মাস্টার জি বলিয়ে তো আপকো কিतना रुपया चाहिए, मास्टर जी बोलिए तो आपको कितना रुपया चाहिए, कितना रुपया देने से मेरी बेटी पास हो जाएगी। মানে মাস্টার জি আগে মাস্টার ছিল, সে মানে পড়াতে পারেনি এবং মেয়েটা ফেল করছে, তা বলুন আপনাকে কত টাকা দিলে মেয়েটাকে আপনি পাস করাতে পারবেন।
আমি তখন হাসবো না কাঁদবো তা বুঝতে না পেরে বললাম, আমি যা মাইনে নেব বলে রাজি হয়েছি তাতেই হবে। শুধু আপনার মেয়েটিকে বলবেন যেন মন দিয়ে পড়াশুনো করে। এখন ঘটনা হচ্ছে আমি আর তারপরে যাইনি। কারণ আমার ভয় হয়েছিল যে মেয়ের সাধ্য নেই। কারণ বাবা যদি ভাবে যে মেয়ে ফেল করছে মাস্টারমশাইয়ের ব্যর্থতার জন্য, মেয়েটির পড়াশুনোর কোনো দরকার নেই, এই ধরনের চিন্তা ভাবনা হলে সেখানে পড়াতে না যাওয়াই ভালো। সেই ভয়ই আমি আর ওইখানে যাইনি। যাই হোক, গত 25 বছর হলো আমি এখানে আছি। যদিও লেখাতে আমি লিখেছিলাম 23, 2 বছর আগে লিখেছি তার মানে। আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি বহুদিন ধরে। আম, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি যেটা বলে, সেই অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবেও কাজ করছি। মানে সেটা আজকে নয়, 2003 সাল থেকে প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি সংযোজন অনুষদ, মানে আমরা এই শব্দটা বললে বুঝতেই পারবো না, আমাদের বাঙালির তো এত বেড়ে গেছে যে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি বললে বুঝতে পারবো, কিন্তু সংযোজন অনুষদ বললে তো বুঝতে পারবো না। তো যাই হোক, রসায়ন শাস্ত্র পড়িয়ে আসছি, সেই অর্থে আমিও শিক্ষক বটে। এবার আমি একটা কথা বলি, এর সঙ্গে মানে আপাত দৃষ্টিতে শিক্ষক দিবসের হয়তো কোনো যোগ নেই। আমার নিজের একটা হবি আছে, সেটা হচ্ছে আমার যেটুকু একটা পেছনে ছোট একটা জমি, মানে জমির মধ্যে ছোট একটা অংশ আছে, যেটাকে আমি বলি ভেজিটেবল প্যাচ, মানে ছোট্ট একটা সবজির বাগান করি। তো আমি লিখছি সেই বছরে কি কি হয়েছিল। সেই বছর আমার ছোট্ট বাগানে ওই মৌসুমে, এখানে তো গরমকালটা খুব শর্ট, যাই হোক ওই 3 মাসের মধ্যে প্রচুর কুমড়ো, লাউ, বেগুন, পুঁই শাক, ঢ্যাঁড়স, টমেটো, লাল শাক, ঝিঙে, চিচিঙ্গে, বরবটি আর কাঁচা লঙ্কা হয়েছিল, মানে হয়েছে। আমার এক বাঙালি বন্ধু প্রায়ই বলে যে তোর আর খেয়ে দে কাজ নেই, এই 42 ডিগ্রি গরমে ঘন্টার পর ঘন্টা কাটাস, কাটাস কেন? এখানে তো সবই ভারতীয় আর বাংলাদেশি বাগানে গিয়ে সব সবজি পাওয়া যায়। সে আমাকে ঠাট্টা করে বলে ডক্টর চাষি। আমি তাকে বলি আমার এই চাষ করাতেই আনন্দ। মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে একজন প্রকৃত শিক্ষক ছাত্রকে মুক্ত মনে ও তার মনের জ্ঞানের চাষ করাতে উজ্জীবিত থাকেন। ছোট্ট একটা বীজ থেকে, এই যে আমি একটা বীজ পুঁতেছি, সেই বীজ থেকে একটা সম্পূর্ণ গাছ, সুস্থ সবল সম্পূর্ণ গাছ হয়ে উঠেছে এবং সবজি প্রদান করছে, এতে আমার খুব আনন্দ হয়। শিক্ষকদের যেন সেই আনন্দটাই হয়। শিক্ষকরা শিশুকে একটা পরিপূর্ণ শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে উঠতে দেখেন যখন, তখন মনে হয় ঠিক সেই সময় তিনি যে আনন্দ পান, সেই আনন্দ আর কোনো কিছুতে তিনি পান না। আর এখানেই আমাদের শিক্ষকদের, কি বলবো, বা যাদের মধ্যে শিক্ষক হবার বোধ আছে, শিক্ষক সত্তা আছে, যারা প্রকৃত শিক্ষক, তারা এই আনন্দটা পান। আর এখানেই এখানেই শিক্ষক দিবসের সত্যিকারের, কি বলবো, সার্থকতা। যাই হোক, আজকে ভাবলাম, আজকে শিক্ষক দিবস অবশ্য আমাদের এখানে তো, আপনারা তো 12 ঘন্টা, 13.5 ঘন্টা প্রায় এগিয়ে আছেন, কাজে সেই, নাকি না ঠিক বললাম কি, মানে ওই প্রায় আর্ধেক দিন এগিয়ে আছেন আপনার ওখানে, এখন দিন শেষ হতে চললো শিক্ষক দিবসের দিনটা, আমাদের এখানে মধ্য গগন। তবু ভাবলাম প্রাসঙ্গিকতা থাকতে থাকতেই বরং আজকে লেখাটা আমি পাঠাই, মানে ভিডিও করি। আশা করি ভালো লেগেছে। আর আবারও বলি যে আমাদের চবুতরা যে চ্যানেলটি আমরা করেছি, আমি এবং আমার স্ত্রী, আমরা আমাদের নিজেদের ভাবনা চিন্তাই, সুস্থ মননশীল ভাবনা চিন্তাই করি আমরা এখানে মোস্টলি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যেহেতু আমি নিজে সম্প্রতি এই বইটাও পাবলিশ করেছি, প্রবাসের টুকরো টাকরা, এটাও পারলে অনুগ্রহ করে কিনবেন, ভালো লাগবে। শুভেচ্ছা জানবেন। আবার পরে কোনো এক সময় কোনো একদিন দেখা হবে।